ওনাকে দাফন করা হয়েছে ঢাকায়, ওনাকে আসলে সিলেটে আনতে কোনো বাধা বিঘ্নিত আপনারা বের করছেন? অবশ্যই ফেস করেছি। আমি নিজে ডাইরেক্টলি কন্ট্যাক্টে ছিলাম না, আমি তখন আমার বাবার সাথে ছিলাম। আমার কাছে আমি টেলিফোনে কারোর সাথে, লোকাল কারোর সাথে কন্ট্যাক্ট করতাম না। আমাদের জাস্ট প্রাক্তন স্বৈরাচার, মানে মাত্র বিদায়ী যে স্বৈরাচার, তাদের গোয়েন্দাদের শক্তি সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল। সো আমি টেলিফোনে আমার হাজবেন্ডের সাথে লন্ডনে কন্ট্যাক্ট করতাম, সে কন্ট্যাক্ট করতো ওখান থেকে দেশে। সে যথেষ্ট চেষ্টা করেছে, হাতে পায়ে ধরেছে। আমার আত্মীয় স্বজন ট্রমাটাইজ ছিলেন, তারা কেউ চাননি যে আব্বু সিলেটে যাবে, আব্বুর লাশ যাবে এবং কোনো সমস্যার মধ্যে পড়বে, কেউ বিপদে পড়বে, কারণ সবাই প্রাণের হুমকিতে বা ভয়ে ছিলেন। যার কারণে আমি সিলেটে আব্বুকে আনতে পারিনি এবং আব্বুকে সিলেটে আনার ব্যাপারে বা দাদু বাড়িতে দাফন করার ব্যাপারে আমাদের সাথে কোনো সহযোগিতা করা হয়নি। এটার পেছনে, এটা নেপথ্যে আমি পরে জানতে পেরেছি যে গোয়েন্দাদের কারসাজি ছিল, বাবার মৃত্যুকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। সেই জি, এই বিষয়ে বেশ গুঞ্জন রয়েছে আপনাদের পারিবারিকভাবে আসলে আনতে বাধা দেওয়া হয়েছে, বিশেষ করে কিছু নামও আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে যখনই রাজনীতি আসে তখন বিরোধী দলকে দুর্বল করার জন্য বিরোধী দলের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে, বিরোধী দলে এই হয়েছে ওই হয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের অপারেশন চলে, ফলস ফ্ল্যাগ অপারেশন চলে। তো আমাদের পরিবার সেটা শিকার, এবং আমাদের পরিবারের মাধ্যমে পরিবারের কিছু মানুষ বা কিছু দুঃসম্পর্কের আত্মীয়দের দিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি কিংবা প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে মিডিয়াকে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে, যেটা করে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এবং এর চেয়ে নির্মম আর কিছু হতে পারে না। একটা মানুষ মৃত্যুর পর তিনি সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু বিগত সরকারে তারা কখনোই এই মানটা তো কখনো মানে মেনটেন করেনি। তারা কত নোংরামো এবং নৈতিকতার কত স্খলন ঘটানো যায় সেটার কোনো তল ছিল না। এভরিথিং ওয়াজ অলরাইট ফর দেম। দে ডিডন্ট। আমার বাবার জন্য এটাই চাওয়ার আছে যে সত্যিকারের হারিস চৌধুরীকে জানুন। উনি একজন বিশাল ব্যক্তিত্বের মানুষ ছিলেন, উনি একজন মেধা সম্পন্ন রাজনীতিবিদ ছিলেন। উনি কোনো মাসেল পলিটিক্স কখনো প্র্যাকটিস করেননি। তার সম্বন্ধে যা জেনেছেন গত 15 বছরে সবই ছিল অপপ্রচার, প্রত্যেকটা অপপ্রচার, কোনোটাই সাবস্টেন্সিয়েটেড না। এবং তাকে নিয়ে যেসব দুর্নীতির কথা আছে সেটাও কখনো না। তিনি খুবই প্রভাবশালী ছিলেন এবং তিনি ক্ষমতাধর ছিলেন, ক্ষমতার অপব্যবহার তিনি কখনো করেননি। তার আশেপাশে কেউ যদি তার নাম ব্যবহার করে থাকে, সেটার শিকার আজকের বড় বড় নেতারাও। তিনি একজন ত্যাগী ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত তার জীবনটা তিনি বিলিয়ে দিয়ে গেছেন তার দেশের জন্য এবং তার দলের জন্য। এবং আজকে আমি যেটা মানে প্রাণ খুলে বলতে পারছি যে আমার বাবাকে নিয়ে আমি গর্বিত। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছেলেগুলো, যে বয়সে ছোট ছোট ছেলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমার বাবা ঝাঁপিয়ে পড়েছিলেন 71-এ। তারপর থেকে তিনি রাজনীতিতে অ্যাক্টিভ। বহুবার তার আত্মগোপনে যেতে হয়েছিল। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর সময়, তারপরে স্বৈরাচারী এরশাদ যখন এসে তার উপর অত্যাচার চালায় তখনও তার আত্মগোপনে যেতে হয়। তারপরে অবশ্যই স্বৈরাচারের সময় তার আত্মগোপনে যেতে হয়। এটাই স্বাভাবিক এবং সেটাই শাহজালাল দরগা শরীফে আমরা এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা তো হারিস ভাইকে আমরা অনেকবারই বলেছি, আপনারা সবাই জানেন হারিস ভাই বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার রাজনৈতিক সচিব হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। সিলেটের উন্নয়নে এবং বিশেষ করে জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়নে হারিস ভাইয়ের যথেষ্ট অবদান আছে। বিএনপির রাজনীতিতে জিয়াউর রহমানের হাত ধরে ওনার যাত্রা শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত আত্মগোপনে থাকা অবস্থায় উনি অন্তর্ধান করেছেন। এই সিচুয়েশনে আমরা আজকে ওনার তৃতীয় মৃত্যুবার্ষিকী, আমরা সবাই ওনার রুহের মাগফিরাত কামনা করেছি। আল্লাহ যেন ওনাকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করেন, সেই দোয়া আমরা করেছি। সাথে সাথে আমরা দেশের জন্য দোয়া করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। তারেক রহমানের আজকে জনাব হারিস চৌধুরী আমাদের বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হওয়ার জন্য আমি এসেছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মামুন আঙ্কেল, আমার মামুন চাচা, তিনি জকিগঞ্জ এবং কানাইঘাট এলাকার জননেতা। আমরা সবাই উপস্থিত হয়েছি মূলত জনাব হারিস চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে।